জিকে সেচ প্রকল্পের পাম্প বিকল, দক্ষিণ পশ্চিমের 4 জেলায় সেচ ব্যাহত, বিপাকে লাখ লাখ কৃষক। মানিকগঞ্জে স্থায়ী জলাবদ্ধতায় চাষাবাদ বন্ধ, 500 বিঘা জমিতে ভরাট হয়ে গেছে পানি নিষ্কাশন খাল। এবং মেহেরপুরে আগাম বাঁধাকপি ও ফুলকপির বাম্পার ফলন, চাহিদা থাকায় কৃষক দামও পাচ্ছেন ভালো। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে, সঙ্গে আছে আমি জাসিকা আবিদিন। বিস্তারিত। দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প বেহাল। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে এই প্রকল্পের 12টি সাব পাম্প। প্রধান 3টি পাম্পের একটিও বিকল। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় সেচ ব্যাহত হয়েছে, বিপাকে পড়েছেন কয়েক লাখ কৃষক। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে পাম্পগুলো সচল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইরফান রানার ক্যামেরা আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত দেশের বৃহত্তম জিকে সেচ প্রকল্প, যা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প নামে পরিচিত। 1954 সাল থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সেচ কার্যক্রম চালিয়ে আসছে। তবে দীর্ঘদিন ধরে প্রকল্পটির বেশ কিছু পাম্প বিকল থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। 2002 সাল থেকে বিকল রয়েছে জিকে সেচ প্রকল্পের 12টি সাব পাম্প। আর প্রধান 3টি পাম্পের মধ্যে 2টি পাম্পই বিকল হয়ে যায় 2021 সালে। তবে একটি পাম্প কোনো রকম মেরামত করা সম্ভব হলেও একটি পাম্প এখনো রয়েছে নষ্ট। এই প্রকল্পটি 4টি জেলায় নিয়ে গঠিত, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা। ইতিমধ্যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে জিকে পাম্পিং স্টেশনের মাধ্যমে আমরা 2টি পাম্পের মাধ্যমে এখন সেচ দিয়ে আসছি। এই সেচ প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের 4 জেলার 13টি উপজেলার 1,97,000 হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালিত হয়। তবে দীর্ঘদিন ধরে পাম্পগুলোর এমন অচলাবস্থায় ব্যাহত হচ্ছে সেই সেচ কার্যক্রম। এতে বিপাকে প্রায় কয়েক লাখ কৃষক। দ্রুত পাম্পগুলো সচল করার দাবি তাদের। একটা মাঠে আবাদ করতে হলে 30-40 হাজার টাকা খরচ, দেখা যাচ্ছে কৃষক পায় হলো 30 হাজার টাকার খরচ হয় 60 হাজার টাকা। এই একেবারে খারাপ হতেই আছে। সমস্যা এক তো সারেই না কো, এবার আমাদের সাপ্লাই ক্যানালে পানি আসে না কো, যদি একদিন দেয় 3 দিন নাই। পাম্প 3টার ভিতরে একটা চলে, 2টা চলে না, ঠিক মতন পানি আমরা পাই না। এইটা দ্রুত মানে সারা হলে আমরা ভালো সুষ্ঠুভাবে পানি পাবো। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন এ সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্প হাতে নিয়েছেন তারা, রয়েছেন অনুমোদনের অপেক্ষায়। আমাদের আসলে জিকে সেচ প্রকল্প এটা হচ্ছে স্থায়ীভাবে সমাধানের জন্য আমরা একটা উন্নয়ন প্রকল্প সাবমিট করেছি। সেখানে এই 3টা পাম্পের মধ্যে যে 2টা পাম্প মেইনলি সমস্যা, এই 2টা পাম্পের পুনর্বাসনের জন্য আমাদের প্রকল্পে সংস্থাপন রাখা হয়েছে। বোর্ড থেকে মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে যাবে এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই এই প্রকল্পটি অনুমোদিত হবে। দেশের প্রথম এই সেচ প্রকল্পের সমস্যাগুলো দ্রুতই করা হবে সমাধান, আবারও পুরোদমে ফিরবে সেচ কার্যক্রমে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মানিকগঞ্জ শিবালয়ের উপজেলার খানপুর ও কোদালিয়া চকে ভরাট হয়ে গেছে পানি নিষ্কাশনের খাল, ফলে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে প্রায় 500 বিঘা জমিতে চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে। সহকর্মী আব্দুল আলিমের রিপোর্ট, জানাচ্ছেন ফারজান আফরোজ টুম্পা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের খানপুর ও কোদালিয়া চকের প্রায় 2 কিলোমিটার দূরে প্রবাহিত ইছামতি নদী। কৃষি জমিতে জমা হওয়া বৃষ্টির ও বন্যার পানি বের হতো এই নদীর সঙ্গে যুক্ত একটি খালের মাধ্যমে, কিন্তু ধীরে ধীরে খালটি ভরাট হয়ে যাওয়ায় নামছে না জমির পানি, ফলে সৃষ্টি হয়েছে অনেকটা স্থায়ী জলাবদ্ধতা। জমে থাকা পানিতে প্রতি বছর বাড়ছে কচুরিপানা, জমে থাকছে আবর্জনা। কৃষকদের দাবি, আগে এ জমিতে ধান, পাট, রসুন সহ নানা সবজির আবাদ হতো, কিন্তু এখন উৎপাদন হচ্ছে মাত্র 1 ফসল, তাও অনেক কষ্টে। দ্রুত খালটি সচল করে কৃষি জমিগুলো উৎপাদন উপযোগী করে তোলার জোর দাবি জানান কৃষকরা। বৃষ্টি বাদল হলে চকে থেকে মনে করেন যে পানি বের হইতে পারে না, যে কারণে পানি জমে থাকলে তো কৃষিবাদের সমস্যা হয় অনেক। খাল জলবদ্ধতার কারণে আমরা শস্য 3 ফসলের জায়গায় 1 ফসল করতে পারি। 500-600 বিঘা জমি আছে, জমির ভিতরে এখনো বুক পানি আছে,
বুক পানির কারণে আমরা আবাদ করতে পারি না। এই দুই চকে এই পানি বেরোইতে পারে না দেখে আমরা ঠিক মতন ফসল ফলাইতে পারি না। শত শত কৃষক আজকে পানি থাকার কারণে জমিতে চাষ করতে পারে না। 3 ফসলের জায়গায় 1 ফসলও ওঠান কষ্ট হয়ে যায় কৃষকের। আমাকে সরকারের কাছে আবেদন যে আমাকে খালটা যাতে একটু ঠিক করে দেয়। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে খাল খননের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তা। এই খালগুলো বা এই জায়গাগুলো চিহ্নিত করে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা খালগুলো খনন করে বা ব্যবস্থা করে আমরা এই খালগুলো সচল করে যাতে এই পানিটা বের করে নিয়ে এই জমিগুলো যাতে আবাদের আওতায় আসে সেই বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি এবং এই বিষয়ে আমরা কাজ করছি। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী শিবালয় উপজেলায় মোট কৃষি জমি 11,390 হেক্টর। এর মধ্যে প্রায় 1,000 হেক্টর জমি জলাবদ্ধতা, বালুমহল এবং অপরিকল্পিত পদ্ধতিতে মাটি কাটার কারণে অনাবাদি হয়ে পড়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাটে ধানে কারেন্ট পোকার আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, পোকা দমনে কি ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ? জেসিকা, যেমনটি বলছিলেন যে এবছর কিন্তু আমন চাষের যে সর্বশেষ যে সময়টা, এই সময়ে এসে কৃষকের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। বিশেষ করে এই যে কারেন্ট পোকা এবং মাজরা পোকা এবং বিভিন্ন যে রোগগুলো কিন্তু বেশি দেখা দিয়েছে। আমরা যেটি দেখেছি যে বিভিন্ন মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন কৃষকের সাথে একটু কথা বলবো যে এই যে কি কি ক্ষতি হচ্ছে এবার আপনার এই আমন চাষে কি ক্ষতি হয়েছে। এবার ক্ষতি হয়েছে মরা সিজা বাড়াইছে বেশি, মরা সিজা বেশি, জোর বেশি, আর ধানের মধ্যে ফুল বেশি, আর ঝরকা কাটা পোকা। এই তিনটাই একবারে আবাদি শেষ। এবার আবাদের মধ্যে এবার লস হবে। এই যে শুনছিলেন যে আসলে এবার কিন্তু কৃষকরা যেটি বলছে যে চাষাবাদ করে বিশেষ করে ধানে কিন্তু শেষ মুহূর্তে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন কৃষি অফিসার রয়েছে, আমরা অল্প করে একটু শুনবো যে আসলে এই যে মানে আপনারা কেমন সহযোগিতা করেছেন, মাঠ পর্যায়ে কেমন সহযোগিতা করেছেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা মাঠ পর্যায়ে থেকে কৃষকের পরামর্শ দিয়েছি যথেষ্ট পরিমাণে। আসলে আবহাওয়ার এই কারেন্ট পোকার অনুকূল পরিবেশে থাকার জন্য আসলে এরকম হয়েছে, কিন্তু তারপরেও মোটামুটি ফসল অনেকটা ভালো আছে, কতটা ক্ষতি হবে না ইনশাল্লাহ। জি, আসলে শুনছিলেন যে একজন কৃষি অফিসার যেটি বলছেন যে মূলত এবছর যে জামালপুরে 1,14,000 হেক্টর প্রত্যাশা ছিল, কিন্তু চাষাবাদ হয়েছে 1,19,000। অর্থাৎ বেশি চাষাবাদ হলেও আবাদে কিন্তু ফলন তেমন ভালো হবে না, এটি কিন্তু কৃষকরা বলছে। আসলে এই ছিল জামালপুর থেকে ধান নিয়ে সর্বশেষ খবর। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রান্তিক কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বৃধান 103-এর মাঠ দিবস। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, মাঠ দিবসে কি কি কর্মসূচি রয়েছে এবং কি কি বলছেন কর্মকর্তারা, বিস্তারিত জানান। জেসিকা, আসলে ধান গবেষণা ইনস্টিটিউটের অধীনে সারা বাংলাদেশের মতো সিরাজগঞ্জেও কিন্তু আধুনিক প্রজাতির ব্রি ধানের প্রচুর চাষ হচ্ছে এবং এই ব্রি ধানের যারা চাষি আছেন মূলত তাদেরকে নিয়েই কিন্তু আজকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনেই কিন্তু আজকে মূলত এই মাঠ দিবসটা পরিচালিত হচ্ছে। এবং ইতোমধ্যে কিন্তু ঢাকা থেকে এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের যিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন এবং প্রধান আছেন যে ফলিত গবেষণা বিভাগের, সেই প্রধানের কিন্তু যে ডক্টর হুমায়ুন কবির, তার অধীনে কিন্তু একটি দল ইতোমধ্যে রায়গঞ্জের প্রত্যন্ত এলাকায় প্রান্তিক কৃষকদের মাঝে ছুটে এসেছেন। তারা কিন্তু আজকে সারাদিনই এখন থেকে বিকালে তারা কিন্তু বসবেন কৃষকদের সঙ্গে, কৃষকদের বিভিন্ন পরামর্শ দিবেন, শুনবেন মাঠ পর্যায়ে কেমন আছে। আমরা একটু কথা বলবো সেই কর্মকর্তার সঙ্গে, ডক্টর হুমায়ুন কবির। আপনি একটু আমাদেরকে জানাবেন আসলে যে এই রায়গঞ্জে এসেছেন, আপনারা সেই ঢাকা থেকে ছুটে এসেছেন, আসলে কৃষকদের নিয়ে আজকে মাঠ দিবসে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটা প্রোগ্রাম, যে আমরা নতুন যে আমাদের উদ্ভাবিত জাত, বিশেষ করে বীজধান 103, এটার আমরা প্রদর্শনী দিয়েছিলাম শুরুতেই। এই কৃষককে আমরা এখানে 10 বিঘা জমিতে মানে এই ধানটা প্রদর্শনী হয়েছে এবং আমরা আসলে এখানে একটা 6 স্টেক হোল্ডার বলে যেটাকে, এখানে এই প্রদর্শনীর সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,
তারপরে মানে বিএডিসি, কৃষি উন্নয়ন কর্পোরেশন, সেই সাথে যে বিএসসিএ এই এবং কৃষক এবং ধান গবেষণা বিজ্ঞানী, এইভাবে 6টা প্রতিনিধি সংস্থার প্রতিনিধি এখানে জড়িত। এবং আমরা এখানে জড়িত হওয়ার উদ্দেশ্য হলো যে এই নতুন জাত কৃষক নতুন জাত সম্বন্ধে জানতে পারবে। আর এই নতুন জাতের এই যে 10 বিঘা জমির যে বীজ হবে, এই ধানটা যে হবে পুরোটাই বীজ হিসাবে যে যার জমিতে করা হয়েছে উনি নিজেও একজন বীজ ডিলার। হ্যাঁ, উনি বীজ ডিলার, উনি বীজ উৎপাদক। এই বীজটা উনি সংরক্ষণ করবেন বীজ হিসাবে করে আগামী মৌসুমের আগেই দেখা যায় এখনই পার্শ্ববর্তী কৃষক যারা তারা এই বীজটা নিতে পারবে এবং আগামী মৌসুমেই এই নতুন জাত সবাই ধান বীজ পেয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আসলে উনি তেমনটা কিন্তু বলছিলেন যে এখানে যে বীজ ধানের বীজ ধানটা উৎপাদন হবে আধুনিক প্রযুক্তির এবং তার মাধ্যমে সারা দেশে কিন্তু ছড়িয়ে যাবে। এবং আজকের কর্মসূচিটা কিন্তু সম্পূর্ণরূপে সহযোগিতা করছে রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেসিকা। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাঠ দিবসের কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ। মেহেরপুরের গেল বছর সবজিতে লোকসান হলেও নতুন করে আগাম জাতের বাঁধাকপি ও ফুলকপি আসার আলো জাগিয়েছে কৃষকদের। আবহাওয়া অনুকূল থাকায় ফলন যেমন হয়েছে তেমনি বাজারে দামও পাচ্ছেন ভালো। জেলার চাহিদা মিটিয়ে মেহেরপুরের বাঁধাকপি ও ফুলকপি যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। সহকর্মী আক্তারুজ্জামানের পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শীতের আগমনী বার্তার শুরুতেই মেহেরপুরের মাঠে ফুটে উঠেছে কৃষকের স্বপ্ন। সবুজ পাতায় মোড়ানো বাঁধাকপি আর সাদা ফুলে ঢাকা ফুলকপি যেন নতুন আশার আলো জাগিয়েছে কৃষকদের মনে। জমি প্রস্তুত থেকে বিক্রি পর্যন্ত বাঁধাকপি ও ফুলকপি চাষে কৃষকরা রাখছে নিবিড় যত্ন। ইতিমধ্যে স্থানীয় বাজারে উঠতে শুরু করেছে নতুন মৌসুমের বাঁধাকপি ও ফুলকপি। জেলার চাহিদা মিটিয়ে এখন যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আগাম হলেও সাদা হয়, ভালো হয়। এবছরে বর্তমানে দাম ভালোই আছে, মোটামুটি আপনার প্রায় 30-এর অর্ধেক খরচ হয় এবং এখন যা দাম আপনার এই দামে মোটামুটি 80-90 বেচা কিনা। এই কপিতে ভালো দাম, বেচা কিনা 50-60 টাকা বেচা কিনা হয়েছে, তাতে আমাদের বিঘি প্রতি 30-40 হাজার টাকা লাভ হয়েছে। নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছেন কৃষি বিভাগ। কৃষি বিভাগ বিভিন্ন ধরনের যে উন্নত মানের জাত আছে সেগুলো ব্যবহার করার জন্য পরামর্শ দেয়, পাশাপাশি বিষমুক্ত করার জন্য যে আমাদের জৈব পদ্ধতিগুলো আছে, বিভিন্ন জৈব বালাইনাশক আছে এবং অন্যান্য যে আধুনিক যে কলা কৌশল আছে, এগুলো কৃষকরা জন্য প্রয়োগ করতে পারে, মাটির স্বাস্থ্য ঠিক থাকে, এই বিষয়গুলো আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 865 হেক্টর জমিতে বাঁধাকপি ও 765 হেক্টর জমিতে ফুলকপি চাষ করা হয়েছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাচায় লাউ চাষে কৃষকের লাভের বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কৃষকের কেমন লাভ থাকছে আর আগ্রহী স্থানীয় কৃষকদের কি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ? জেসিকা, আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামে মাছায় লাউ চাষ এটি কিন্তু অনেকটা বেড়েছে, গত বছরের তুলনায় অনেকটা বেড়েছে এবং খরচ কম লাভ বেশি হওয়ায় কিন্তু অন্যান্য যে কৃষক যারা রয়েছে তারা কিন্তু আগ্রহী হচ্ছে এই লাউ চাষে। আমরা বিভিন্ন এলাকায় আসলে ঘুরে দেখেছি যে অনেক কৃষক কিন্তু এবার মাছায় যে লাউ চাষ সেটি কিন্তু করছে, যার ফলে তারা বলছেন যে তারা লাউ চাষে লাভবান হচ্ছেন। পাশাপাশি তাদের যে লাউ চাষ দেখে অন্যান্য যারা কৃষক রয়েছে তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছে। এছাড়াও আমি এই মুহূর্তে রয়েছি ধরলা নদীর অববাহিকার একটি এলাকায়, এখানেও কিন্তু অনেক কৃষক আমি দেখেছি যে লাউ চাষ করেছে এবং অনেক কিন্তু লাউ জমি থেকে তুলছেন বাজারে বিক্রির জন্য। তারা বলছেন যে বর্তমানে প্রতিটি লাউ 20 থেকে 25 টাকা তারা পাইকারি বিক্রি করছেন এবং এর আগে তারা বলছিলেন যে এর আগে ভালো দাম পেয়েছিলেন আসলে লাউয়ের। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখি, আগে যারা কৃষকরা ছিল তারা কিন্তু এই মাটিতে লাউ চাষ করেছিলেন, সে সময় কিন্তু পোকামাকড়ের যে একটি আক্রমণ সেটি কিন্তু ছিল, যার ফলে সে সময় কিন্তু তারা অনেকটা লাভবান কম হতেন পোকামাকড়ের আক্রমণের কারণে। এখন কিন্তু কৃষক যারা রয়েছে তারা কিন্তু মাছায় লাউ চাষ করছেন, যার ফলে পোকামাকড়ের যে আক্রমণ সেটি কিন্তু অনেকটা কম হচ্ছে, ফলে ফলনও ভালো হচ্ছে, লাউও প্রচুর ধরছে, যার ফলে কৃষক যারা রয়েছে তারা কিন্তু লাভবান হচ্ছেন। আমি একজন কৃষক রয়েছে আমার সঙ্গে, আমি যদি একটু জানতে চাই আসলে আপনি কত শতক জমিতে লাউ করেছেন, কেমন লাভ পেয়েছেন? 24 শতক জমির মধ্যে লাউ চাষ করছি, লাউ খুব ভালো ধরছে,
মোটামুটি ভালোই বিক্রি করছি। খরচ 10,000 টাকা, বিক্রি করছি 40,000 টাকা, আরও বিক্রি করব 10,000 টাকার মতন বা 8,000 টাকা। যদি কৃষি বিভাগ থেকে আমাদের যদি সহযোগিতা করে বিএসএফ দ্বারা সামনে আরো ভালো আগাইতে পারবো। জেসিকা, আসলে শুনলেন যে একজন কৃষক তিনি বলছিলেন যে আসলে লাউ চাষে তিনি ভালো লাভবান হয়েছেন এবং কৃষি বিভাগ যদি তাকে সহযোগিতা করে তিনি আরো ভালোভাবে পরবর্তীতে এই লাউ চাষ করতে পারবেন। জেসিকা, এই ছিল সর্বশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাচায় লাউ চাষের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা। ভোলার তরমুজকে জাতীয়ভাবে ব্র্যান্ডিং করা এবং এর ভ্যালু চেইন উন্নয়নে বহুপাক্ষিক অংশীজনদের সম্পৃক্ত করে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বৈঠকে হওয়া আলোচনায় ভোলার তরমুজ রফতানির সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়। সঠিক ব্র্যান্ডিং, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আন্তর্জাতিক বাজারেও ভোলার তরমুজ হিসেবে এটি পরিচিত পেতে পারে বলে জানান বক্তারা। এই ছিল এখনকার দেশ কৃষি সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।